সিনেমাটি শুরু হওয়ার সাথে আমরা রাজকুমারী এভাকে দেখতে পাই, যে এক ব্যক্তির কাছ থেকে রাজা সরুনের গল্প শুনছিল। রাজা সরুনের কাছে এমন একটি জাদুকরী মুকুট ছিল, যা তাকে যে কোনো ইচ্ছা পূরণ করার শক্তি দিত। এই মুকুট স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারত এবং অনেকে এটি নিজেদের করার জন্য যা খুশি তাই করতে রাজি ছিল। যারা এই মুকুটের সন্ধানে ছিল তাদের মধ্যে একজন ছিল জাদুকর জাফর। সে মুকুটটি পাওয়ার জন্য এতটাই আগ্রহী ছিল যে রাজাকে হত্যা করতেও প্রস্তুত ছিল। তবে রাজা সরনের জাদু জাফরের চেয়ে শক্তিশালী ছিল, ফলে জাফর তাকে হত্যা করতে বা তার মুকুট নিতে পারেনি। রেগে গিয়ে জাফর রাজাকে অভিশাপ দেয়, তুমি হাজার হাজার বছর ধরে একা থাকবে এবং তোমার দিকে যে কেউ তাকাবে সে পাথরে পরিণত হবে। এভা এইসব গল্প বিশ্বাস করে না, কিন্তু সেই ব্যক্তি বলে এই সব কিছু সত্য। সে আরও বলে, রাজা সরনের জাদুকরী মুকুট দিয়ে তুমি তোমার বাবাকে সুস্থ করতে পারবে, যিনি অনেক দিন ধরে অসুস্থ। এরপর সিন শিফট হয় এবং আমরা মার্টিন নামে এক অন্ধ কর্মীকে দেখতে পাই, যে রাজ্যের সব সৈন্যদের জন্য অস্ত্র বানায়। সে যখন অস্ত্র তৈরি করছিল তখন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, রাজা কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন? ঠিক তখনই মার্টিনের মা এসে বলেন, না, রাজা খুব অসুস্থ, মন্ত্রী তার আদেশ ছাড়াই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সে বিশ্বাসঘাতক এবং রাজ্যের দখল নিতে চায়। এদিকে এবার তার বাবার কাছে গিয়ে বলে, আমি জানতে পেরেছি তোমার জন্য চিকিৎসা আছে, আমি অবশ্যই তোমাকে সুস্থ করতে সরনের মুকুটে নিয়ে আসবো। কিন্তু রাজা জবাব দেন, এগুলো শুধু গল্প, সরন বলে কেউ নেই, আর কোনো জাদুকরী মুকুটও নেই, বরং তুমি একজন যোগ্য জীবনসঙ্গী খুঁজে নাও, যে আমার পর রাজ্য চালাবে। এটা শুনে এবার দুঃখী হয়ে চলে যাচ্ছিল, কিন্তু হজু রাজার প্রধান উপদেষ্টা এভাকে থামিয়ে দেয়। হজু বলে, রাজা সরনের গল্প সত্য, তোমার বাবা সরনের প্রসাদে যাওয়ার পথের ম্যাপ লুকিয়ে রেখেছেন। অনেক মানুষ সেই মুকুট খুঁজতে গিয়েছে, কিন্তু কেউ সেখান থেকে ফিরে আসেনি, তাই রাজা কাউকে সেখানে পাঠাতে ভয় পান। তবে যদি তোমার ভাই থাকতো তবে সে অবশ্যই এই ঝুঁকি নিত। এবার না বুঝি হোজের কথা বিশ্বাস করে সে রাতের অন্ধকারে রাতের ঘর থেকে ম্যাপ চুরি করে এবং ঘোড়ায় চড়ে সরনের মুকুট আনতে রওনা হয়। যাওয়ার আগে সে একটি লম্বা গাউন পরে, যাতে সৈন্যরা তাকে চোর মনে করে থামিয়ে দেয়, কিন্তু সে দ্রুত ঘোড়াতে চেপে পালিয়ে যায়। হজু এই সব কিছু দেখছিল, কিন্তু সে ইচ্ছা করেই এভাকে থামায়নি। এরপর সে রাজাকে জানায় রাজকুমারী এভা সরনের মুকুট আনতে পালিয়ে গেছে। এটা শুনে রাজা আতঙ্কিত হয়ে পড়েন এবং বলেন, আমার মেয়েকে খুঁজে বের করো, আমি তাকে জীবিত ও সুস্থ দেখতে চাই। কিন্তু হজু বলে, এটা সম্ভব নয়, কারণ আমার সৈন্যদের আদেশ দেওয়ার ক্ষমতা নাই। তবে তুমি যদি আমাকে রাজা ঘোষণা করো তাহলে আমি তোমার মেয়েকে খুঁজে আনবো। রাজা, যিনি তার অসুস্থতা নিয়ে চিন্তিত ছিলেন, এখন মেয়ের জন্য আরও চিন্তিত হয়ে পড়েন। তাই তিনি ঘোষণা করেন, এবার ফিরে আসা না পর্যন্ত হজু রাজা থাকবে। হজু এতে খুশি হয়ে যায়, কারণ তার পরিকল্পনা সফল হয়েছে। কেউ সরনের প্রসাদ থেকে ফিরে আসেনি, তাই সে জানে এভা আর ফিরে আসবে না। সে কাউকে দিয়ে এভাকে খুঁজতে পাঠায় না, কারণ তার দরকার নেই। এরপর সে তার ঘরে গিয়ে তার জাদুকরী আয়নার সঙ্গে কথা বলে এবং বলে, রাজা আমাকে নতুন রাজা বানিয়েছে, শীঘ্রই আমি অন্যান্য রাজ্যগুলোর উপর আক্রমণ করব এবং তাদের আমার অধীনে নিয়ে আসব, তারপর পুরো বিশ্ব শাসন করব। দেখো, রাজকুমারী এখন সরনের প্রসাদের পথে রয়েছে এবং সে তোমার পাশ দিয়ে যাবে, এবং এমনটি করো যে সে কখনোই ফিরে না আসে। তাদের কথাবার্তা শেষ হয় এবং আমরা দেখতে পাই মার্টিনকে, যে অন্ধ হওয়া সত্ত্বেও জঙ্গলে তার সব কাজ চমৎকারভাবে করছিল। এখন সে একটি বড় দিনের গাছ নিয়ে বাড়ি আসে। তার মা তাকে বকাঝকা করে বলেন, তুমি প্রতিদিন নিজেকে এত বিপদে ফেলো কেন? মার্টিন হাসি মুখে উত্তর দেয়, মা তুমি চিন্তা করো না, আমি সব কিছু করতে পারি, আমার চোখ নেই, কিন্তু আমার অন্যান্য অঙ্গগুলি খুব ভালোভাবে কাজ করে। সে বড়দিনের জন্য এই গাছ এনেছিল, কারণ বড়দিন মাত্র কয়েকদিন পরেই আসছিল এবং সে নিজেই এটি সাজাতে চেয়েছিল। এদিকে আমরা দেখতে পাই এভা তার শহরে পৌঁছেছে। এবার পুরনো তলোয়ার ধারালো করার প্রয়োজন ছিল। সে যখন এক লোহার কর্মীর খোঁজ করছিল তখন লোকেরা তাকে মার্টিনের বাড়িতে নিয়ে যায়। মার্টিন তার কাছে এসে বলে, বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? এভা বলে, আমার তলোয়ারে ধার দিতে হবে এবং আমার ঘোড়ার জন্য নতুন লোহার লাল বানাতে হবে। মার্টিন উত্তর দেয়, আমি এই কাজ করতে সময় নেব, তুমি চাইলে আমার মায়ের সঙ্গে বসতে পারো। এবার দরজায় কড়া নাড়ে এবং মার্টিনের মা বাইরে এসে রাজকুমারীকে দেখে অবাক হয়ে যান। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন, তাই তিনি এভাকে ঘরে বসান এবং আপ্যায়ন করেন। এরপর তারা গল্প করতে থাকে। কিছুক্ষণ পর মার্টিন সেই ধারালো তলোয়ার নিয়ে আসে। তখন এভা জানায় যে সে রাজা সরনের প্রসাদের দিকে যাচ্ছে। মার্টিনের মা আতঙ্কিত হয়ে বলে, তুমি কেন এই বিপদ নিচ্ছ? আজ পর্যন্ত কেউ সেখান থেকে ফিরে আসেনি। কিন্তু এভা বলে, আমার বাবাকে সুস্থ করতেই হবে। মার্টিনের মা বুঝতে পারেন যে এবার তার কথা শুনবেন না, তাই তিনি তাকে রাতে সেখানে থাকার অনুরোধ করেন। তিনি বলেন, এটা খুব বিপজ্জনক পথ, তুমি সকালে রওনা দিও। এরপর এবার ঘুমিয়ে পড়ে।
রাতের বেলা মার্টিন তার মাকে বলে, মা আমি রাজকুমারী এবার সঙ্গে যাব। তার মা অবাক হয়ে বলে, তুমি কি পাগল আছো? আমি তোমাকে এত বড় ঝুঁকি নিতে দেবো না। মার্টিন জবাব দেয়, মা আমার রাজকুমারীকে একা যেতে দিতে পারি না। মার্টিনের জেদ দেখে তার মা কি করবেন বুঝতে পারেন না, তাই তিনি গোপনে তার চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। পরের দিন সকালে মার্টিন অনেক দেরি করে জাগে। সে তার মাকে জিজ্ঞাসা করে এবার কোথায়। তার মা জানায় সে খুব ভোরে বেরিয়ে গেছে। মার্টিন বুঝতে পারে যে তার মা তাকে আটকে রাখার জন্য ইচ্ছাকৃতভাবে ঘুম পাড়িয়ে দিয়েছে। সে এবার সুগন্ধ অনুসরণ করতে থাকে এবং এক জায়গায় তার রুমাল খুঁজে পায়। ঠিক তখনই তার মা এসে বলে, মার্টিন আজ তোমার কোনো কাজ নেই, তুমি এখানে বসে আছো কেন? তার মায়ের কথা শুনে সে কাটতে শুরু করে, কিন্তু তার মনে হতে থাকে যে এভা ও তার ঘোড়া কাছেই আছে। সত্যি কিছুক্ষণ পর এবার ঘোড়া একা ফিরে আসে। মার্টিন বুঝতে পারে রাজকুমারী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। সে তাড়াতাড়ি বাড়ির ভেতরে ছুটে যায় এবং প্রস্তুতি নিতে শুরু করে। তার মা প্রথমে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাকে দেখে শেষমেশ তিনি তাকে কিছু খাবার ও একটি কুঠার দেন। এরপর মার্টিন রাজকুমারীকে বাঁচানোর জন্য রওনা হয়। ঘন জঙ্গল পেরিয়ে সে সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে বড় বড় পাহাড় শুরু হয়। এই পাহাড়গুলির পেছনে ছিল রাজা সোরনের প্রাসাদ। ঘোড়াটি এগোতে চাইছিল না। তখন মার্টিন তার মায়ের কথাগুলো মনে করে। এই জায়গাটি এতটাই বিপজ্জনক যে প্রাণীরাও এখানে যেতে ভয় পায়। সে বুঝতে পারে যে ঘোড়াটি আর এগোবে না, তাই তাকে একাই সামনে যেতে হবে। তার কুঠারের সাহায্যে পথ চিনতে চিনতে সে একটি রাস্তার সামনে এসে পৌঁছায়, যেখানে একটি দরজা ছিল। দরজাটি দেখতে একদম শ্রোণের প্রসাদের মতো লাগছিল। শ্রোণের মূর্তির কানের কাছে একটি গবলিন বসেছিল। গবলিন মার্টিনকে দেখে বুঝতে পারে যে সে অন্ধ, তাই সে মার্টিনকে বোকা বানানোর চেষ্টা করে এবং বলে, আমি এখানকার গার্ড, তুমি আমাকে কিছু না দিলে সামনে যেতে পারবে না। মার্টিন বিভ্রান্ত হয়ে বলে, আমি একজন সাধারণ লোহার কর্মী, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই। গবলিন তখন জিজ্ঞাসা করে, তোমার ব্যাগে কি আছে? মার্টিন উত্তর দেয়, শুধু কিছু খাবার। এই কথা শুনে গবলিনের মুখে জল চলে আসে। মার্টিন কিছুটা দূরে একটি পাউরুটি রেখে দেয়, যাতে গার্ড সেটি নিতে আসে, কিন্তু সে জানতো না যে সেটি একটি গবলিন। গবলিন পাউরুটি খেয়ে দেখে এটি খুবই সুস্বাদু। লোভী হয়ে সে সরাসরি মার্টিনের ব্যাগের ভেতর ঢুকে পড়ে। মার্টিন শব্দ শুনে বুঝতে পারে যে সেখানে কেউ আছে। সে তাড়াতাড়ি গবলিনকে ধরে ফেলে। এত ছোট মানুষকে ধরে ফেলতে পেরে সে অবাক হয়ে যায়। মার্টিন বলে, তুমি এত ছোট অথচ এত বড় বড় মিথ্যা বলো, উপরন্তু তুমি চুরি করো। গবলিন মাথা নিচু করে বলে, আসলে আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আমি অনেক দিন ধরে খাবার পাইনি, জঙ্গলে খাওয়ার কিছু নেই, তাই আমি এই সুস্বাদু খাবার ছেড়ে থাকতে পারিনি। মার্টিন এটি শুনে হেসে ওঠে এবং তাকে আর একটি পাউরুটি দেয়। গবলিন খুব খুশি হয় এবং সিদ্ধান্ত নেয় যে সে মার্টিনকে সাহায্য করবে। গবলিন বলে, আমি জানি তুমি এখানে রাজকুমারীকে খুঁজতে এসেছো, তোমার পথে একটি ডাইনি আসবে, সে তোমাকে রাজকুমারীর সন্ধান দিতে সাহায্য করবে, কিন্তু তার ফাঁদে পড়ো না। যদি সে তোমাকে তার বাড়িতে নিয়ে যায় তবে তার বিড়ালটিকে সঙ্গে নিয়ে এসো। এই কথা শুনে মার্টিন তার যাত্রা চালিয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই যে গবলিন এখনো তার খাবারের লোভে তার পিছনে যাচ্ছে। যাওয়ার পথে মার্টিন একটি নদীর সামনে এসে দাঁড়ায়। সে তার কুঠার দিয়ে নদীর গভীরতা বোঝার চেষ্টা করে। কয়েকটি পাথর ছুঁড়ে সে বুঝতে পারে যে নদী খুব গভীর নয়, তাই সে এটি পার হতে পারবে। সে তার কাপড় খুলে নদী পার হয়ে যায়, তারপর আবার কাপড় পরে এগিয়ে যেতে থাকে। নদী পার হওয়ার পর দূরে সে এক ডাইনিকে দেখতে পায়, যার মুখ ছিল খুবই অদ্ভুত। এটি সেই ডাইনি যার সম্পর্কে গবলিন তাকে সতর্ক করেছিল। মার্টিন ডাইনিকে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারবে রাজকুমারী কোথায়? ডাইনি উত্তর দেয়, আমি জিনিস মনে রাখতে পারি না, হয়তো রাজকুমারী এখানে এসেছিল, কিন্তু আমি মনে করতে পারছি না সে কোথায় গেছে। আমি আমার সব কিছু আমার ডায়েরিতে লিখে রাখি, যদি জানতে চাও তাহলে আমার বাড়িতে এসো, আমি ডায়েরি রেখে তোমাকে বলবো সে কোন দিকে গেছে। নির্দোষ মার্টিন ডাইনির কথায় ফেঁসে যায় এবং তার বাড়িতে চলে যায়। ডাইনি তাকে একটি টুলে বসায় এবং ভাবে আজ এই অন্ধ ছেলেটিকে খেয়ে ফেলবো। তারপর সে দুধের মধ্যে কিছু ওষুধ মিশিয়ে মার্টিনকে অজ্ঞান করার চেষ্টা করে। মার্টিন দুধের গন্ধ শুকে কিছু সন্দেহ করে। সে গবলিনের কথা মনে পড়ে, এই ডাইনির ফাঁদে পড়ো না। সে দ্রুত বুদ্ধি খাটিয়ে বলে, আমি বাইরের দিক থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছি, হয়তো কেউ তোমাকে ডাকছে। ডাইনি তাড়াতাড়ি বাইরে যায় তার পরবর্তী শিকার খুঁজতে। এদিকে মার্টিন নিজের দুধের গ্লাস ডাইনির দুধের গ্লাসের সঙ্গে বদলে ফেলে। ডাইনি ফিরে এসে বলে, বাইরে কেউ ছিল না, হয়তো তোমার ভুল ধারণা, এখন তাড়াতাড়ি দুধ খেয়ে নাও। মার্টিন হাসি মুখে দুধ খেয়ে নেয়, কিন্তু সে জানতো ডাইনি এবার নিজের ফাঁদেই ফাঁসতে চলেছে। এরপর মার্টিন অজ্ঞান হওয়ার অভিনয় করে, কারণ সে জানতো যে ডাইনি সহজে পিছু হটবে না। ডাইনি দ্রুত আগুন জ্বালিয়ে রান্নার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। আজ সে মার্টিনকে রান্না করবেই, কিন্তু হঠাৎ সে নিজেই অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় যে মার্টিন তাকে উল্টো করে ফুটন্ত পানির ওপর ঝুলিয়ে রেখেছে। মার্টিন বলে, রাজকুমারীর সম্পর্কে আমাকে বলো, না হলে আমি তোমাকে এখানেই স্যুপ বানিয়ে খেয়ে ফেলবো। ডাইনি ভয়ে কাঁপতে কাঁপতে বলে দেয় রাজকুমারী কোন দিকে গেছে।
এরপর ডাইনি বলে এখন আমাকে নিচে নামিয়ে দাও, কিন্তু মার্টিন তাকে ফেলে রেখে সামনে এগিয়ে যায়। মার্টিন এগিয়ে যেতে থাকে, কিন্তু তার পথ আরো কঠিন হয়ে পড়ে। উঁচু পাহাড়গুলো তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করে। এই পাহাড়গুলো খুবই সরু ছিল, একবার পড়ে গেলে আটকে যাওয়ার সম্ভাবনা ছিল, আর বের হওয়া অত সহজ ছিল না। গবলিন মার্টিনকে সতর্ক করে, কিন্তু সে তার কোটার দিয়ে উচ্চতা মেপে মেপে উঠতে থাকে। এদিকে ডাইনি নিজের রশি কাটতে সক্ষম হয় এবং নিজেকে মুক্ত করে। তাড়াতাড়ি সে তার জাদুর আয়নায় কারোর সঙ্গে কথা বলা শুরু করে। সে কথা বলে হেজোর সঙ্গে। ডাইনি বলে আমি মনে করি এখন তোমার অভিশাপ ভাঙতে চলেছে। হেজো চমকে উঠে বলে তুমি কি বাজে কথা বলছো? আমি নিজে এই অভিশাপ দিয়েছি। আমি আসল জাদুকর জাফর। আমি 1000 বছর ধরে বেঁচে আছি, আমি মারা যাইনি, তাহলে আমার অভিশাপ কিভাবে ভাঙবে? ডাইনি বলে যদি কেউ একদিন সোরনের সঙ্গে কাটায় কিন্তু তাকে না দেখে, তাহলে অভিশাপ ভেঙে যাবে। এখন একজন লোক মার্টিন সোরনের দিকে যাচ্ছে। সে অন্ধ, তাই সে সোরনকে দেখতে পাবে না। এটি শুনে হোজো প্রচণ্ড রেগে যায় এবং তার কালো জাদু ব্যবহার করে তাড়াতাড়ি মার্টিনের কাছে পৌঁছে যায়। এই সময় মার্টিন এক অদ্ভুত খাড়া পাহাড়ের উপরে উঠছিল, কিন্তু সে সাহস হারায়নি, বরং নিজের শক্তি দিয়ে উপরে উঠতে থাকে। হোজো অবাক হয়ে দেখে যে এই অন্ধ মানুষটি কিভাবে এত কঠিন পাহাড়ে উঠতে সক্ষম হচ্ছে। তারপর সে গবলিনকে পাথর বানিয়ে দেয় যাতে সে মার্টিনকে সাহায্য করতে না পারে। এরপর হোজো মার্টিনকে পাহাড় থেকে ফেলে দেয়, কিন্তু পড়ে যাওয়ার আগে হোজো গবলিনের কণ্ঠস্বর নকল করে বলে তুমি পড়ে যাচ্ছিলে, কিন্তু আমি আমার জাদু দিয়ে তোমাকে বাঁচালাম, আমাকে ধন্যবাদ জানাও। মার্টিন থেকে ধন্যবাদ জানালো। এরপর হোজো আবার গবলিনের কণ্ঠস্বর নকল করে বলে যতক্ষণ রাজা সোরন বেঁচে থাকবে ততক্ষণ তার অভিশাপও থাকবে। যদি তুমি সেখানে গিয়ে তাকে হত্যা করো তাহলে অভিশাপ শেষ হয়ে যাবে, তুমিও রাজকুমারী এবং রাজাকে বাঁচাতে পারবে। মার্টিন এই পরামর্শ শুনে আবার তাকে ধন্যবাদ জানিয়ে তার যাত্রা চালিয়ে যায়। অবশেষে সে সরু কঠিন পাহাড় অতিক্রম করতে সক্ষম হয়। এগিয়ে গিয়ে সে রাজা সোরনের গুহার মতো প্রসাদ দেখতে পায়। ভেতরে প্রবেশ করেই সে দেখে চারপাশে সবকিছু পাথরে পরিণত হয়েছে, কারণ রাজা সোরনের চোখে তাকালেই মানুষ পাথরে পরিণত হয়ে যায়। মার্টিন সেই পাথরের মূর্তিগুলির মধ্যে দিয়ে চলতে থাকে। একটি নির্দিষ্ট মূর্তির কাছে পৌঁছে সে রাজকুমারীর সুগন্ধ অনুভব করে। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটাই রাজকুমারী। রাজা সোরন অবাক হয়ে দেখে যে একজন মানুষ তার দিকে তাকাচ্ছে, তবু সে পাথরে পরিণত হচ্ছে না। সোরন অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কেন পাথর হয়ে গেলে না? মার্টিন মুচকি হেসে বলে কারণ আমি অন্ধ, তোমাকে দেখতে পাই না, তাই আমি এখানে তোমার অভিশাপ শেষ করতে এসেছি। সোরন তার অভিশাপের কারণে একাকিত্ব এবং ক্লান্ত হয়ে পড়েছিল। সে মার্টিনকে জিজ্ঞাসা করলো তুমি কিভাবে এই অভিশাপ ভাঙতে চাও? মার্টিন বলল গবলিনের কাছ থেকে আমি জানতে পেরেছি তোমার অভিশাপ কেবল তখনই শেষ হবে যদি আমি তোমাকে হত্যা করি। সোরন তার জীবন নিয়ে খুবই বিরক্ত ছিল। সে মার্টিনের সামনে নত হয়ে বলল যদি আমাকে হত্যা করাই সবার মঙ্গল হয় তবে আমায় মেরে ফেলো। আমি কখনো কারো ক্ষতি করিনি, তবুও এই শাস্তি পেয়েছি, তাই আমায় শাস্তি দাও। মার্টিন কোঠার তুলল, কিন্তু সোরনকে হত্যা করতে তার মন চাইল না। সে বলল তুমি কখনো কাউকে হত্যা করনি বা নিষ্ঠুর হওনি, তাহলে কেন এই শাস্তি? হঠাৎই জাদুকর জাফর সামনে এসে বলে তুমি তাকে হত্যা করনি, তুমি আমার পরিকল্পনা নষ্ট করেছো। এখন দেখো আমি কি করি। সে তার কালো জাদু দিয়ে মার্টিনকে আঘাত করলো, কিন্তু এবার মার্টিন উঠে দাঁড়ালো এবং বলল আমি বুঝতে পেরেছি যে তুমি গবলিন নও, তুমি অন্য কেউ। ভাগ্যিস আমি রাজাকে হত্যা করিনি, না হলে বিশাল এক অপরাধ করতাম। এই কথা শুনে জাদুকর প্রচণ্ড রেগে যায় এবং মার্টিনকে তার কালো জাদুর ফাঁদে বন্দী করে। জাফর যখন মার্টিনকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করছিল, তখন সোরন তার কুঠার মার্টিনের দিকে ছড়ে দিল। মার্টিন পায়ের কাছে কুঠার অনুভব করলো এবং বুঝতে পারলো কি করতে হবে। এদিকে জাদুকরও মার্টিনকে একেবারেই শেষ করে দিতে চেয়েছিল। সে মার্টিনকে বলল এবার আমি তোমাকে এক আঘাতেই মেরে ফেলবো, কিন্তু তার জাদু করার আগেই মার্টিন দ্রুত তার কুঠার জাদুকরের বুকে মারলো। এর ফলে জাফরের কালো জাদু ধ্বংস হয়ে যায়। যখন সে তার বুক থেকে কুঠার বের করে তখন সে মৃত্যুবরণ করে এবং চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। তার দেহ কালো ধোঁয়ায় রূপান্তরিত হয় এবং কেবল একটি ছোট ইঁদুর হয়ে রয়ে যায়, যা পালানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই মার্টিনের বিড়াল, যা সে ডাইনির বাড়ি থেকে এনেছিল, তাকে খেয়ে ফেললো। এভাবে জাফরের অধ্যায় চিরতরে শেষ হয়ে যায়। রাজা সোরনের অভিশাপও শেষ হয়ে যায়। যারা পাথরে পরিণত হয়েছিল তারা সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। সোরন 1000 বছর পর মুক্তি পেয়ে খুব খুশি হয়, কারণ এর পেছনে ছিল মার্টিনের সাহস। সে মার্টিনকে বলে তুমি যা চাইবে আমি তা পূরণ করব। মার্টিন বলে আমি এখানে শুধু রাজকুমারী ইভাকে বাঁচাতে এসেছিলাম, আমি তাছাড়া আর কিছুই চাই না। সোরন তার নিঃশর্ততা দেখে অবাক হয়ে যায়। সে বলে আমি জানি তুমি কিছুই চাইবে না, কিন্তু আমি জানি এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি কি দরকার। এরপর সোরন তার জাদু দিয়ে মার্টিনকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়
মার্টিন প্রথমবারের মতো এই পৃথিবী দেখতে পেয়ে খুব খুশি হয়। তারা বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ সোরন বলে, থামো, আমি বৃদ্ধ হয়ে গেছি এবং শীঘ্রই মারা যাব। আমার সাম্রাজ্য শাসকহীন হয়ে পড়বে। তাই আমি ঘোষণা করছি, রাজকুমারী ইভা এবং তোমরা দুজনেই এই সাম্রাজ্যের নতুন রাজা ও রানী হবে। আমি আমার রাজ্যে তোমাদের হাতে তুলে দিচ্ছি। সোরনের এই সিদ্ধান্ত শুনে সবাই আনন্দিত হয়। তারা সোরনকে প্রতিশ্রুতি দেয়, আমরা প্রথমে আমাদের বাবা মায়ের সঙ্গে দেখা করব, তারপর রাজত্বের সম্পূর্ণ দায়িত্ব নেব। রাজকুমারী এভা সোরনের কাছে অনুরোধ করে তার বাবাকে সুস্থ করে দিতে। সোরন তার অনুরোধ গ্রহণ করে এবং মার্টিন এবং এভাকে মায়াবীভাবে তাদের বাড়ির কাছাকাছি পৌঁছে দেয়। তারা ফিরে এলে সবকিছু আগের মতো স্বাভাবিক ছিল। রাজা, যিনি এখন সম্পূর্ণ সুস্থ, এবং তার রাজত্ব শুরু করেন। সবাই খুব সুখে বসবাস করতে থাকে। রাজকুমারী এভা এই দৃশ্য থেকে আনন্দিত হয় যে তার বাবা তার উপর গর্ব অনুভব করেন। অবশেষে মার্টিন এবং এভা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং একসঙ্গে সোরনের সাম্রাজ্য শুরু করে। এইভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। যদি সিনেমাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে দেখা হয় পরবর্তী ভিডিওতে।